আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো মোটামুটি আমাদের পরীক্ষা আর বেশি দিন কিন্তু নাই। বলতে গেলে আমরা প্রায় নভেম্বরের 28 তারিখ পর্যন্ত। তো হিসাব করলে আমরা মোটামুটি আজকের দিন যদি হিসাব করি 27 তারিখ, তো সেই হিসাবে 2 মাস সময় পাচ্ছি। তো এখন যদি চিন্তা করা যায় 2 মাস অনেক সময়, আবার যদি চিন্তা করেন 2 মাস কিছুই না, এখন সেটা আপনার উপর নির্ভর করে আপনার নিজের কনফিডেন্স লেভেলটা কেমন। তবে আমরা মনে করি যে 2 মাস সময় অনেক। আপনি যদি আইনের বেসিক জিনিসটা জানেন বুঝেন, 2 মাস সময়ে পাশ করা কোনো ব্যাপার না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা তামাদি আইনটা টোটাল গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করব কিভাবে পড়তে হবে। কারণ যখন আপনি একটা বড় সাবজেক্ট যখন পড়তে যাবেন, ওই বড় সাবজেক্টগুলোর সাথে আপনার দায়িত্ব হবে যে ছোট এই সাবজেক্টটাকে সবসময় রিভিশন দেওয়া। যখন আপনি প্যানাল কোড পড়তে যাবেন, আপনি সিআরপিসি পড়তে যাবেন, সিপিসি পড়তে যাবেন, তো সেগুলোর সাথে আরেকটা বড় সাবজেক্ট কিন্তু পড়তে পারবেন না। তো এই জন্য প্রথমে ছোট সাবজেক্টগুলোর গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি আপনার আয়ত্তে থাকে, তাহলে আপনি যে কাজটা করতে পারবেন বড় সাবজেক্টের পাশাপাশি ছোটটাকে একটু আপনি রিভিশন দিতে পারবেন। তো আমাদের এটা ক্লাসের শেষের দিকে ছিল, তো আমরা এটা ওই বিষয়ে একটু প্রথম দিক থেকে আলোচনা করে নিই যে আপনারা পড়াটা পড়বেন কিভাবে। তো দেখেন, আমরা যেটা বলবো, আপনি যদি সিআরপিসি যদি পড়েন, এটার সাথে আপনি যে কাজটা করবেন সাক্ষ্য আইনটা পাশাপাশি পড়ার চেষ্টা করবেন। কারণ একদিনে তো সারাদিন তো আর আপনি সিআরপিসি পড়তে ভালো লাগবে না, যতটুকু সিআরপিসি পড়লেন বাকিটা সাক্ষ্য আইন পড়েন। এরপরে যখন আপনি সিপিসিটা পড়তেছেন, বড় আইন 20 মার্ক আপনি জানেন, তো এইটার পাশাপাশি তামাদি আইনটা পড়েন। এটার পাশাপাশি আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়েন। এটার পাশাপাশি বার কাউন্সিল রুলস এবং অর্ডারগুলো আপনি পড়েন। আর যখন আপনি প্যানাল কোড আবার পড়তেছেন, প্যানাল কোডের সাথে শুধুমাত্র আপনার ওই যে সিআরপিসি দুইটা পাশাপাশি পড়লে আপনার জন্য ইজি হবে। কারণ হচ্ছে যে যারাই টেনশনে থাকেন যে আমি 1 মাস আগে পড়ছি এখন আর পড়ি না, অনেক কিছুই ভুলে গেছি, এই টেকনিকটা আপনারা অনুসরণ করতে পারেন। আর আপনাদের যে হাজারো এমসিকিউ পাবেন, এখন এমসিকিউর যে 4টা অপশন বিভিন্ন বইয়ে দেওয়া আছে, বাস্তবে যে ওগুলা থাকবে এমন তো কথা না। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে জিনিসটা পড়তেছেন ওইটা লিখিত আকারে ছোট করে পড়া। তো এখানে আমরা কয়েকটা নমুনা দিছি যে আপনি কিভাবে লিখিত আকারে পড়বেন। এর পাশাপাশি পরবর্তীতে আপনি চাইলে বিভিন্ন এমসিকিউ অ্যান্সার করতে পারেন, কিন্তু আপনার মূল তো আগে আপনাকে বুঝতে হবে যে ওই সেকশনটাতে কি ছিল। যেমন ধরেন যে আপনি যদি তামাদি আইনে 3 ধারা লেখেন, অর্থাৎ 3 নম্বর ধারাটা আপনি লিখলেন, এখন এর ভিতরে কি আছে, এর ভিতরে মূল জিনিসটা হচ্ছে মামলা খারিজ, কোনো পক্ষ সময় বাড়াইতে পারে না। এই জিনিসটা আপনি ছোট ছোট করে লিখে রাখেন, যদি আপনি লিখতে পারেন আপনার প্রস্তুতি ভালো। 5 নম্বর সেকশনে কি আছে, বিলম্ব মওকুফ করা, সময় বৃদ্ধি করা, কখন করা যায় কখন করা যায় না, ছোট্ট করে আপনি লিখেন। 9 নম্বরে কি আছে, সময়ের অবিরাম চলন, কারোর জন্য সময় অপেক্ষা করে না শুধু একজন ছাড়া, কে সেটা আপনি সেখানে লিখে রাখবেন। যদি আপনি এইভাবে ছোট ছোট করে লিখতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট। কারণ এমসিকিউর বিভিন্ন বইয়ে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো তো থাকবে না, কোনো গ্যারান্টি নেই যে এই অপশনটাই থাকবে। তো ওই 4টা অপশন খুঁজে খুঁজে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, এটাতে আপনার প্রস্তুতিটা খারাপ হবে। আপনি চিন্তা করেন যে মূল সেকশনটার মধ্যে কি আছে সেটা আমি ছোট করে পারতেছি কিনা। যেমন ধরেন যে আপনার সাক্ষ্য আইনে এখন 118, 119, 120 আছে, কি আপনি ছোট করে লিখেন। 118 আছে সাক্ষী যোগ্যতা, সবাই সাক্ষ্য দিতে পারে। এইভাবে প্রতিটা সেকশনে ছোট ছোট করে আপনি লেখার চেষ্টা করেন। যখন আপনি প্যানাল কোড পড়তে যাবেন, 76 থেকে 106 প্রতিটা ছোট ছোট করে আপনি লিখেন, 76-এ জিনিসটা কি, 77-এ কি, 78-এ কি, 79-তে কি। এইভাবে যদি আপনার ছোট ছোট করে যদি মনে আসে তাহলেই প্রস্তুতিটা আপনার ভালো। বিশেষত এই যে আমাদের মানবদেহের বিরুদ্ধে অপরাধ এবং সম্পত্তির অপরাধগুলোর অপরাধের নামগুলো আপনি জানবেন এবং উপাদানটা। যেমন ধরেন যে চুরি, 378-এ চুরি আছে, এটা মনে রাখবেন চুরির উপাদান কি। 5টা জিনিস আছে আমরা জানি, মুভেবল প্রপার্টি হবে, কারো দখলে থাকবে, অসাধু উদ্দেশ্যে আমরা কি করব, তার অনুমতি ছাড়া দখলটা স্থানান্তর করব। তো ছোট ছোট করে উপাদান 5টা আপনি লিখেন। এরপরে দস্যুতা কাকে বলে, 390-তে আছে, উপাদানটা লিখেন। চোরাই মাল কাকে বলে, 420-এ আছে, ওইটা জাস্ট একটু লিখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন আপনি পড়বেন সেখানে ধরেন যে 8 ধারা আপনি লিখেন দখল উদ্ধার, বাকিটা আপনি নিজে চিন্তা করেন দখল উদ্ধারে কি লাগতেছে। 12 ধারায় চুক্তি প্রবল, সেটা চিন্তা করেন। 31-এ সংশোধন করব দলিল, 35-এ রদ করব, 39-এ বাতিল করব। মূল কিওয়ার্ডগুলো, মূল গুরুত্বপূর্ণ সেকশনগুলো এভাবে আপনি মনে করার চেষ্টা করেন।
একই রকম ভাবে যখন আপনি বার কাউন্সিল রুলস এবং অর্ডার পড়তে যাবেন, ওই যে 15 জন সদস্য আছে, 7 জন সরাসরি, 7 জন আঞ্চলিক, 1 জন পদাধিকার বলে, এভাবে আপনি লিখেন। তারপরে নির্বাচনে 45 ডেজ পূর্বে তফসিল ঘোষণা হবে, 30 দিন পূর্বে অবশ্যই ভোটার তালিকা প্রকাশিত হবে, যে কোনো মামলা করতে 1,000 টাকা কোর্ট ফি দিতে হয়। মানে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনার মনে আসতেছে কিনা, এইভাবে একটু আগামী 2 মাস আপনি চর্চা করেন। এমন কোনো এমসিকিউ নাই যে এটা আপনি অ্যান্সার করতে পারবেন না। তো আজকে আমরা যেটা করি, তামাদি আইনটা অনেকেই পড়েছেন। আর সবচেয়ে সহজ আইন যদি আমরা বলি, বার কাউন্সিলের 7টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ ইজি হচ্ছে তামাদি আইন। এখান থেকে 10-এর মধ্যে 8 আপনি যদি একটু ভালো করে পড়েন যথেষ্ট। আর 2 মার্কের আপনি প্রশ্ন বুঝতে ভুল করতে পারেন, প্রশ্নের অপশনে ভুল থাকতে পারে। তো তাহলে আমরা দেখার চেষ্টা করি, শুধু বইয়ের ভিত্তি না, আইনটা আপনি পড়েন, জাস্ট বইটা বন্ধ করে প্রয়োজনে পড়েন। আজকে আপনার বইয়ের দিকে তাকানোর দরকার নাই, কারণ এগুলো আমরা আপনাদেরকে আবার পড়াবো, প্রতিটা সেকশন হিসাবে পড়াবো। আজকের আলোচনাটা জাস্ট ওভারভিউ, যাতে আপনি বুঝেন তামাদি আইনের মধ্যে এইটা আছে, এইটা আমার কতটুকু আমি বুঝতেছি, কতটুকু আমার গ্যাপ আছে। আজকে বই দেখার দরকার নাই, জাস্ট একটু স্বাভাবিক যেভাবে আমরা কথাবার্তা বলি, বিভিন্ন রাজনৈতিক নেতার ভাষণ শুনি, সেভাবে আপনি শুনতে পারেন। দেখেন, প্রতিটা আইনের মধ্যে আপনি কি করবেন, প্রতিটা আইনেরই 4-5 লাইন একটু বেসিক তথ্য নিজে নিজে সংগ্রহ করার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আমাদের এই তামাদি আইনের যদি আমরা বেসিক আলোচনা করি, বেসিক জিনিসটা কি, যে এটা সর্বপ্রথম কবে আসে। আমরা জানি যে সর্বপ্রথম 1859 সালে আসে আমাদের। কার্যকর কখন হয় আমাদের বর্তমানেরটা, তো 1909 সালে জানুয়ারির 1 তারিখে। তো তামাদি কোন ভাষার শব্দ, এটা আরবি ভাষার শব্দ। অর্থটা কি, সমাপ্ত হওয়া, বাধাপ্রাপ্ত হওয়া, শেষ হয়ে যাওয়া। অনেক প্রকার অর্থ হয়, কারণ হচ্ছে একটা আরবি শব্দের অনেক অর্থ হয়। তো আপনি যে কোনো একটা অর্থ নিতে পারেন, অথবা ইংরেজি মূল জিনিসটা বুঝতে পারেন যে লিমিটেশন। আমরা কথায় কথায় বিভিন্ন জায়গায় বলি যে না, আমার একটু কি আছে, লিমিটেশন আছে। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার মাসিক একটা লিমিট থাকে, যে এর বাইরে আপনি যেতে পারবেন না। তো সেম ওই জিনিসটাই, তামাদি মানে হচ্ছে আপনার একটা লিমিট, এই লিমিটের মধ্যে আপনাকে থাকতে হবে। এক শব্দে যদি আমরা তামাদি আইনকে যদি ডিফাইন করি, সেটা হচ্ছে আসলে প্রতিটা মানুষের যে আইনগত অধিকার, এটা চিরদিন থাকে না, চিরজীবন থাকে না। আইনগত পন্থায় যদি আমরা আদায় করতে চাই, লিগ্যাল রাইটটাকে ক্লেম করতে চাই, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। আপনার যে লিগ্যাল রাইট, যেটা আপনি হকদার, এটা আপনাকে সময় মতো ক্লেম করতে হবে, আবেদন করতে হবে, দাবি করতে হবে। যদি আপনি না করেন, এই আইন বলতেছে যে তাহলে আমি আর আইনগতভাবে লিগালি একটা লিগ্যাল পন্থায় কোনো অ্যাকশনে যাইতে পারবো না। এইটাই হচ্ছে আমাদের তামাদি আইনের মূল থিম। তাহলে যারা এখনো তামাদি আইনের কনসেপ্টটা বুঝেন না, তাদের জন্য মূল জিনিসটা হচ্ছে যে প্রতিটা জিনিস আমরা সময়ের কাজ সময়ে করব। যেমন আমরা স্কুল লাইফে পড়াশোনা না করে আপনি যদি পরীক্ষার আগের দিন পড়তে বসেন, আপনার কোনো লাভ হবে না। তো সেম একই রকম ভাবে আপনার প্রতিটা মামলা, প্রতিটা দরখাস্ত, প্রতিটা আপনার আপিল, রিভিউ, রিভিশন যা কিছু আছে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আপনাকে করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তবে এখানে একটা ব্যতিক্রমী মাঝে মধ্যে লিখিত পরীক্ষায় আসে। এই যে আমরা তামাদি আইন, আমরা বললাম সময়সীমা নির্ধারণ করে দেয়। এখন আপনি বলবেন যে ভাই আমি সময় মতো যাইতে পারলাম না, তাহলে আমার জিনিসটার কি হবে। তো এখানে একটা ব্যতিক্রমী যে কথাটা বলে, আমরা যদি ধরি যে এটা আপনার একটা ল্যান্ড বা জমি, তো নর্মালি আমরা সবাই জানি আপনার জমি যদি কেউ জোরপূর্বক দখল করে খায়, আপনি 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে পারেন, একটা লিমিটেশন দেওয়া আছে। বা আপনি আমার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিয়েছেন, 1 মাস পরে দেওয়ার কথা, আপনি দিচ্ছেন না। তো দুইটা আমরা ভিন্ন উদাহরণ নিছি, দুইটা দ্বারাই টোটাল আইনটা বুঝতে পারবেন। এখন এই টাকার ক্ষেত্রে কি হয়, আমি নর্মালি কি জানি, আগামী 3 বছরের মধ্যে, মানে 2 মাস শেষ হওয়ার 2-3 বছরের মধ্যে আদালতে মামলা করে আপনার কাছ থেকে লিগালি টাকাটা উদ্ধার করতে পারি। তামাদি আইন এই ক্ষমতাটা দেয়। এখন ধরি আমি 3 বছরের মামলা করলাম না, আর আপনিও টাকা দিলেন না, তাহলে আমার টাকাটার কি হবে? আমি তো লিগালি যাইতে পারবো না। তো এখন আমি কি টাকাটা কোনোদিন তার কাছ থেকে পাবো না? আরেকটা উদাহরণ কল্পনা করেন যে আপনার একটা জমি ছিল, আইন বলতেছে 12 বছরে মামলা করবেন, আপনি মামলা করেন নাই, তাইলে আপনার ওই প্রপার্টির মালিকানার কি হবে, কে মালিক হবে এখন? এই দুটা যদি উদাহরণ বুঝেন, টোটাল তামাদি আইনটা আপনি বুঝতে পারবেন। তামাদি আইনের একটা বেসিক নিয়ম হচ্ছে এইটা, আপনার অধিকার আদায়ের আইনগত পন্থা খর্ব করে, মানে আদালতে যাওয়াটাকে বারণ করে। আদালতে আর যাইতে দিবে না তামাদির শেষে, আদালতে যাইতে হবে টাইম ফ্রেমের মধ্যে। কিন্তু এইখানে যে আমার 5,000 টাকার প্রতি আমার অধিকারটা কোনোদিন ক্ষুণ্ণ হবে না।
আপনি যদি আমাকে টাকাটা দেন, আমি আইনগতভাবে লিগালি ইনটাইটেল হবো এটা পাইতে। তবে আমার লিমিটেশন হচ্ছে আমি লিগালি আপনাকে বাধ্য করতে পারবো না, আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি যদি দেন তাইলে আমি নিতে পারবো। এখন আপনি বলবেন যে ভাই এটা কেমন হইলো, উনি কেন দিবে, দিলে তো 3 বছর আগেই দিয়ে দিত। এখন ধরলাম যে উনার ব্যবসাপাতি ভালো হয়েছে, কি করলে উনি টাকা পয়সা আসছে, তো আপনাকে টাকাটা সে দিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে এই যে আপনি নতুন আইনজীবী হয়েছেন, আপনি জানেন যে নির্দিষ্ট সময়ের পরে টাকা দাবি করা যায় না। এখন আপনার সাথে কথাবার্তা বলতে সে বলল যে অনেক পুরাতন একটা টাকা পয়সা পাই, তো আজকে দিয়ে আসলাম। আপনি বললেন যে 3 বছরের বেশি হইলে তো দেওয়ারই দরকার ছিল না। এখন এই বুদ্ধির, এই যে ব্যক্তির মাথায় যদি কুবুদ্ধি আসে, এ যদি বলে যে তাইলে আমি টাকাটা তার কাছ থেকে নিয়ে আসি, আপনার কাছে আসে যদি বলে যে ভাই আপনি তো হকদার না, টাকাটা দিয়ে দেন, এখন আপনি দিতে বাধ্য কিনা? কারণ হচ্ছে আপনি যদি লিগালি যদি ইনটাইটেল না হন, আপনি রাখতে পারবেন না, উনি কিন্তু আপনার থেকে নিয়ে যাবে। তো এইটার জন্যই এত বড় পেঁচানো যে আপনি লিগালি ইনটাইটেল, আপনি আদালতে যাইতে পারতেন না, কিন্তু ওই টাকাটার প্রতি আমার অধিকারটা ক্ষুণ্ণ হয় নাই। এই ব্যক্তি আদালতে যায় মামলা করে ওই টাকাটা পাবে না, যেহেতু সে স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। আর আপনি ইনটাইটেল ছিলেন, আপনার দুর্বলতা ছিল, আদালতে আপনি সময় মতো যান নাই, ওই জন্য লিগালি তো যাইতে পারতেছেন না। উনি স্বেচ্ছায় যেহেতু দিয়েছে, আপনি রাখতে পারবেন। কিন্তু জমির ক্ষেত্রে একটু ভিন্ন জিনিস বলে। 28 ধারা যেটাকে আমরা বলি যে মালিকানা বিলুপ্তি হয়ে যায়, এখন জায়গা জমির ক্ষেত্রে বলে যে আপনাকে যদি বেদখল করা হয়, আর যদি আপনি 12 বছরের মামলা যদি দায়ের না করেন, এইখানে শুধু আপনার অধিকার না, মানে আপনার মামলা করার অধিকার না, ওই সম্পত্তির অধিকারও বিলুপ্ত হবে। যেটার অনেকগুলা নাম আছে তামাদি আইনের 28 ধারা। ওনারশিপ বাই প্রজেশন, ওনারশিপ বাই প্রেসক্রিপশন, ওনারশিপ বাই, যদি আমরা বলি অ্যাডভার্স পজেশন, জবরদখল, অনেকগুলা নামে অবহিত করা হয়। প্রতিটা নামই মনে রাখার চেষ্টা করবেন। তাহলে বেসিক অর্থটা কি হইলো, তামাদি আইন নর্মালি কি করে না, আপনার অধিকারকে খর্ব করে না, ওই অধিকারটা আদালতের মাধ্যমে প্রবল করাটাকে খর্ব করে। আর শুধু 28 ধারাটা হচ্ছে ব্যতিক্রম। 28 ধারায় বলে যে না, আপনি যদি না আসেন সময় মতো, আপনার মালিকানাই থাকবে না। তাহলে এই বেসিক জিনিসটা যদি আপনি বুঝেন, টোটাল তামাদি আইনের আপনার কিন্তু সারমর্ম শেষ, এর চাইতে আর বেশি কিছু নাই। এখন ভিতরে জাস্ট শুধু একটু ক্যালকুলেশন আছে যে কোন সময়টা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, আর তামাদিটা কখন শুরু হয়, আর কোন কোন ব্যক্তির জন্য স্থগিত থাকে। তামাদি কখন শুরু হয়, কোন কোন ব্যক্তির জন্য স্থগিত থাকে, আর কার জন্য থাকবে না, এর চাইতে বেশি কিন্তু কিছু নাই। এখন তামাদি আইন আপনি যেভাবে পড়তে পারেন নতুন হিসাবে, কারণ আপনি একটা আইনকে যখন 3-4 ভাবে পড়বেন, আপনার মাথায় ঢুকবে আর কোনোদিন আপনি ভুলবেন না। প্রথমেই যে কোনো আইন আমরা চিন্তা করব যে আইনটা আমি কোথায় প্রয়োগ করতে পারবো, তার অ্যাপ্লিকেবিলিটিটা চিন্তা করব যে এটাকে আমি কোথায় কোথায় প্রয়োগ করতে পারবো। তো প্রথমে বলতেছে যে সারা বাংলাদেশে আমি সব জায়গায় প্রয়োগ করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। তো এটা আমার তো পরীক্ষায় তো আর এটা তো জিজ্ঞেস করবে না যে তামাদি আইন কোথায় প্রযোজ্য, মানে সারা দেশে প্রযোজ্য কিনা। এখন উল্টাভাবে এখন চিন্তা করেন যে সারা বাংলাদেশে তো প্রযোজ্য, তাহলে কোথায় প্রযোজ্য না, কোথায় এই তামাদি আইনের কোনো প্রভাব নাই। তো এটার জন্য আমরা টোটাল 3টা সেকশন পাবো। একটা হচ্ছে 29, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 11। এই 3টা সেকশন। এখন 29-এ কি বলে দেখেন, 29-এ সর্বপ্রথম আমাদেরকে বলে যে তামাদি আইনটা 4টা জিনিসকে প্রভাবিত করবে না, 4টা আইনকে প্রভাবিত করবে না। প্রথমেই বলতেছে যে চুক্তি আইনের 25 ধারা। এই চুক্তি আইনের 25 ধারা কি আছে নর্মালি আমাদের জানার দরকার নাই, তারপরে জাস্ট এতটুকু বুঝে রাখেন। ওই যে আমরা বললাম টাইম বার্ড, যে সমস্ত ঋণ থাকে 3 বছর হয়ে গেছে, আর লিগালি তারা ইনটাইটেল না, আপনি যদি আবার চুক্তি করেন যে ভাই আমি দিয়ে দিব, তো ওই 25 ধারা ওই কথাটাই বলে। তো চুক্তি আইনের 25 ধারার উপর তামাদি আইনের কোনো প্রভাব নাই। এরপরে যে কোনো বিশেষ ল, স্পেশাল লগুলার ক্ষেত্রে তামাদি আইনের কোনো প্রভাব নাই। খ্রিস্টান যে ডিভোর্স অ্যাক্ট বা তালাক আইন আছে, সেখানে তামাদি আইনের কোনো প্রভাব নাই। আর যদি সুখাধিকার আইন, ইজমেন্ট অ্যাক্ট যদি কার্যকর থাকে, তাহলে তামাদি আইনের 26-27 ধারা প্রযোজ্য হবে না। এই 4টা আগে মুখস্থ করবেন যে এই 4 জায়গায় টোটাল তামাদি আইনটাই প্রযোজ্য না, টোটাল তামাদি আইন এখানে প্রযোজ্য না। এরপরে 10 নম্বর ধারাতে কি বলে, 10 নম্বর ধারাতে বলে যে কোনো ট্রাস্ট, যেমন ওয়াকফ সম্পত্তি আছে, দেবত্বর সম্পত্তি আছে, এই সম্পত্তি যারা দেখাশোনা করে, এইদের কাছ থেকে ওই ট্রাস্টের সম্পত্তির, ওই ওয়াকফের সম্পত্তির হিসাব নিকাশ
কত টাকা আয় হইলো, ব্যয় হইলো, কার কাছে ব্যয় করলো, এইটা সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। মানে আপনি 100 বছর পরেও ওই ট্রাস্ট রিলেটেড যিনি দায়িত্বে ছিলেন, যিনি ম্যানেজার ছিলেন বা তার প্রতিনিধি ছিলেন, তার কাছ থেকে আমরা কি করতে পারবো, হিসাবটা চাইতে পারবো, টাকা পয়সা জায়গা জমি যাবতীয় কিছু চাইতে পারবো। 10 নম্বর ধারা ওইটাই বলে যে ওইখানে সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না, মানে তামাদি আইন প্রযোজ্য হবে না। সহজ কথায় মনে রাখতে পারেন, 10 নম্বরে বলতেছে যে ট্রাস্টের হিসাব নিকাশ আয় ব্যয়ের ক্ষেত্রে যখন আপনি ওই ট্রাস্টের বিরুদ্ধে মামলা করবেন, সেক্ষেত্রে তামাদি কোনো বিষয় না, আপনি যে কোনো সময় মামলা করতে পারেন, এমনকি 100 বছর পরেও সে বেঁচে না থাকলে তার উত্তরাধিকারী, প্রতিনিধি, অ্যাসাইনি যারা থাকবে এদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আরেকটা হচ্ছে বিদেশি চুক্তির উপর তামাদি আইনের প্রভাবটা কি। বাংলাদেশের বাইরে যে চুক্তিটা সম্পাদিত হয়, যার কর্মক্ষেত্র বাংলাদেশে, মানে দুইজনই আমেরিকায় আছি, যেহেতু আমরা দুইজনই বাংলাদেশি নাগরিক, দুই জনের উপরই তামাদি আইন প্রযোজ্য। এখন চুক্তিটার বিষয় যদি বাংলাদেশি বিষয়বস্তু হয়, তাহলে আমরা পরবর্তীতে বিরোধ হইলে বাংলাদেশে মামলা দায়ের করলে তামাদি আইনের প্রভাবটা কি হবে। তো এখানে দুইটা কথা বলে। প্রথমে বলে যে যদি আপনি বাংলাদেশে যদি আমরা মামলাটা দায়ের করি, বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে, বিদেশি তামাদি আইনের কোনো বিধান প্রযোজ্য হবে না। তাহলে 11 ধারায় বলতেছে যে বিদেশি তামাদি আইনের কোনো বিধান প্রযোজ্য হবে না। বাংলাদেশি তামাদি আইনের যে বিধানগুলো আমরা পড়ব, বিদেশি চুক্তির ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। তবে একটা ব্যতিক্রম দেওয়া আছে, শুধু ওই ব্যতিক্রমটাই আমাদের মনে রাখতে হয়। বলে যে যেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি বাদী বিবাদী দুইজনই, মানে এ এবং বি দুইজনই যদি ওই দেশের বাইরে, যেই দেশে বসে তারা চুক্তি করছে, ওই দেশে যদি বিদ্যমান থাকে, আর সেই দেশের আইন অনুযায়ী যদি তামাদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে ওই বিষয়টা বাংলাদেশের আদালতে তুলে ধরা যাবে যে আমরা দুইজনই ওই দেশে ছিলাম, ওই দেশের চুক্তি অনুযায়ী তামাদি হয়ে গেছে, তো উনি ওইখানে মামলা করে নাই, অতএব এখানে মামলা করতে পারবে না। তাহলে এই তিনটা সেকশন আমরা ভিতরে না গেও তাইলে মুখস্থ রাখতে পারতেছি যে কোথায় কোথায় তামাদি আইন প্রযোজ্য না। আর তামাদি আইন যখন আমরা হিসাব করব, এখানে 25 নম্বর একটা সেকশন আছে, জাস্ট এইটা যদি আমরা বলি মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে কোনো দলিল, চুক্তিপত্র, যেমন ধরেন যে আপনি আমার কাছ থেকে টাকা নিলেন, বললেন যে ভাই 6 মাসে দিয়ে দিব, এখন এই 6 মাস কি বাংলা মাস, আরবি মাস, হিন্দি কোন মাস, নেটিভ কোনো যদি ডেট দেন, যেমন ধরেন যে যারা কৃষক আছেন তারা বলে যে বৈশাখ মাসের 25 তারিখে দিব, তো এই ক্ষেত্রে বলতেছে যে আমরা সব সময় গ্রেগরীয় ক্যালেন্ডার অনুসরণ করব, মানে ওই যে ব্রিটিশ ক্যালেন্ডার, মানে ইংরেজি ক্যালেন্ডার, 30 দিনে মাস হিসাব করব, এইটা কথা বলতেছে 25 ধারা। তাহলে 25 ধারার মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে কোনো দলিলে, যে কোনো চুক্তিতে যখন সময়সীমার কথা ক্যালকুলেশন করব, ওইটা আমরা ধরে নিব বাই ডিফল্ট চুক্তিতে কি লেখা আছে দেখার বিষয় না, ধরবো যে এটা গ্রেগরীয় ক্যালেন্ডার বা ব্রিটিশ ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। যেমন আমি আপনাকে 1 বছর পরে টাকা দিব, এখন যদি বাংলা 1 বছর আর আরবি 1 বছর আর ইংরেজি 1 বছরের পার্থক্য আছে, তো এই জন্য বলতেছে যে সবসময় গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী সময়সীমা আমরা হিসাব করব। তো আগে এতটুকু যদি আপনি বুঝতে পারেন, মোটামুটি আপনার 30% তামাদি আইন কিন্তু ক্লিয়ার, কোথায় প্রযোজ্য হবে আর কোথায় হবে না। এখন চলেন ভিতরে একটু দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ জিনিসটা যেগুলো আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে তামাদি যে আমরা বললাম সময় মতো যে আপনি মামলাটা আদালতে করলেন কি করলেন না, এটা যাচাই করবে কে, এটা কন্ট্রোলটা করবে কে, তো এটা কন্ট্রোল করবে আমাদের বিচারক সাহেব। তাইলে তামাদি আইনের 3 ধারা কার জন্য বাধ্যতামূলক, বলতে পারি যে আমরা বিচারকের জন্য, একজন বিচারকের জন্য যে মামলাটা গ্রহণ করতেছে 3 ধারা তার প্রতি বাধ্যবাধকতা দেয় যে প্রতিটা মামলা যখন তার কাছে আসবে সে তামাদিটাকে যাচাই করবে যে ইন টাইম মামলাটা হয়েছে কিনা। যদি না হয় কি করবে, যদি না হয় এই 3 নম্বর সেকশনে বলে যে অবশ্যই অবশ্যই সে খারিজ করে দিতে বাধ্য হবে। সে এই যে বাদী বিবাদী কোনো পক্ষ আপত্তি করুক বা না করুক, তারা যদি বলে তামাদিতে আমাদের সমস্যা নাই, আমরা মেরিটে মামলা লড়বো, বাংলাদেশের আদালতে দেখবেন কিছু আইনজীবী বলে যে আমরা তামাদিতে সমস্যা নাই, মামলার মেরিট আমার আছে, আমি মেরিটে লড়বো, এইসব আপনার চলবে না। কারণ প্রতিটা আদালতের নির্দিষ্ট নিয়ম আছে, আইনের নিয়ম আছে, আইন যদি আপনাকে পারমিট না করে, যতই আপনার কাছে দলিলপত্র মালিকানা থাকুক, কোনো কাজ করবে না। তাহলে বাদী বিবাদী কোনো প্রকার চুক্তি করে সময় বাড়ানো যায় না,
বিবাদী আপত্তি করুক বা না করুক বিচারকের দেখার বিষয় না। বিচারকের দেখার বিষয় হচ্ছে আইন তার প্রতি যে বাধ্যবাধকতা আরোপ করছে, প্রতিটা মামলা, প্রতিটা আপিল, প্রতিটা অ্যাপ্লিকেশন, এগুলো আগে সে তামাদি চেক করবে। এটা তার প্রতি একটা আইনগত বাধ্যবাধকতা। তাহলে তামাদি আইনের 3 ধারা হচ্ছে একটা বাধ্যতামূলক ধারা বিচারকের জন্য। এটা তা যদি কোনো মামলা তামাদির পরে আসে, বিচারক অবশ্যই খারিজ করে দিবে। এতটুকু কথাই বলে 3 ধারা, কিন্তু এতটুকু বললে আপনি 100% বুঝলেন না, 50% বাকি আছে। 5 ধারা একসাথে মিলাইলে তখন গিয়ে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন আমরা নর্মালি দেখবেন যে যে কোনো জায়গায় আপনি যখন বিয়ে বাড়ি করেন, জন্মদিন করেন, যাই অনুষ্ঠান করেন, কিছু আত্মীয় স্বজন আছে যে একদম শেষ মুহূর্তে আসবে, অথবা অনুষ্ঠানের মাঝামাঝিতে আসবে, শেষে আসবে, দুপুরে অনুষ্ঠান সন্ধ্যায় আসবে। সেম ওই জায়গায় ওই কথাটা বলছে, যারা সন্ধ্যাবেলা আসবে এদেরকে আপনি বাড়িতে কি খাওয়াবেন না? তো এইখানে 5 নাম্বার বলতেছে যে যে সন্ধ্যাবেলা আসলেও কিছু লোককে তো আমরা খাওয়াবো, সবাইকে খাওয়াবো না। যেমন আপনার যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদেরকে না হয় খাওয়াবেন, যারা আপনার সমাজের ছিল এদেরকে তো রাতে আসলে আপনি খাওয়াবেন না, বলবেন যে দুপুরেই অনুষ্ঠান শেষ। তাহলে আমাদের বাস্তব জীবনটাই কিন্তু এই আইনের মধ্যে। তো 5 ধারা বলতেছে যে এই যে দেওয়ানি মোকদ্দমা মানে সুট আর ডিক্রি জারি, বলতে পারেন আপনার এলাকার যারা আছে এরা যদি দুপুরবেলা না খায়, এদেরকে সন্ধ্যাবেলা আপনি খাইতে দিবেন না। দিবেন কাদেরকে? আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন যারা কোনো কারণবশত আসে নাই। তাহলে দেওয়ানি মোকদ্দমা মানে সুট আর ডিক্রি জারি, এই দুইটাতে কোনো ক্রমেই সময় বাড়ানো যাবে না। তাহলে সময় কখন বাড়াইতে পারে বিচারক? তো বিচারককে যদি কেউ 5 ধারার অধীনে অ্যাপ্লিকেশন করে যে আমি অসুস্থ ছিলাম, আসতে পারি নাই, আমার এই তামাদিটা একটু মওকুফ করা হোক, আর বিচারক যদি আপনার এই কথাবার্তাতে সন্তুষ্ট হয়, তার যদি মনে হয় যে না এখানে উপযুক্ত কারণ আছে, গ্রাউন্ডটা জোরালো, তখন উনি চাইলে ওনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আপনার মামলা, আপনার অ্যাপ্লিকেশন, আপনার রিভিশন অ্যাকসেপ্ট করতে পারে। করতে কিন্তু উনি বাধ্য না, চাইলে করতে পারে, না চাইলে আপনার কিছু করার নাই। তাহলে এই 5 ধারা নর্মালি আমরা আমাদের ক্লাসে বলি যে মনে রাখবেন শুধু দুইটা, যে দেওয়ানি মূল মামলা আর ডিক্রি জারিতে 5 ধারায় সময় বর্ধিত করা যায় না, মানে 3 ধারা বাধ্যতামূলকভাবে মামলাটা খারিজ হবে। আর যদি আমরা খারিজ না করি, তাহলে আমরা এই আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ এবং অন্যান্য আইনের জগতে যত দরখাস্ত হয়, সমস্ত দরখাস্তের ক্ষেত্রে 5 ধারার বিলম্ব মওকুফ অ্যাপ্লিকেশন দিয়ে বিচারককে সন্তুষ্ট করাইতে পারলে আপনার সময়টা বর্ধিত হবে। তাহলে যখনই আপনি 3 ধারা পড়বেন, 5 ধারা মিলিয়ে পড়বেন। আর মনে রাখবেন তাইলে ওই দুইটা জিনিস, যে দেওয়ানি মামলা আর হচ্ছে ডিক্রি জারি। তো দেওয়ানি মামলাকে কোনো কোনো সময় এমসিকিউর অপশনে থাকে, দেখবেন যে সত্যের মামলা, বা বলবে যে দলিল বাতিলের মামলা, অথবা বলবে যে আপনার দখল উদ্ধারের মামলা, কখনো বলবে যে নিষেধাজ্ঞার মামলা। তো মানে আপনাকে বুঝতে হবে কোনগুলা দেওয়ানি মামলা। কোথায় বুঝবেন? ওই যে তামাদি আইনের 1 নাম্বার থেকে নিয়ে 149 পর্যন্ত যত প্রকার মামলা আছে, মোহরানার মামলা, অগ্রকয়ের মামলা, চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণ মামলা, মানে 1 থেকে নিয়ে 149, এই বিষয়গুলা 3 ধারাতে বাতিল হয়ে যাবে, কোনো ক্রমেই সময় বাড়ানো সম্ভব না। তাহলে আপনি যখন তামাদি আইনের শিডিউলে 1 নাম্বার থেকে 149 পর্যন্ত যত প্রকার মামলা দেখতেছেন, এগুলাতে একদিনও সময় বাড়বে না। সময় মতো না গেলে 3 ধারার কারণে খারিজ হয়ে যাবে। তাহলে বাড়বে কোথায়? বাড়বে আপিলে, লিভ টু আপিলে, যে কোনো দরখাস্তে বাড়তে পারে 5 ধারাতে। কন্ডিশনটা কি? উপযুক্ত কারণ থাকবে, বিচারককে সন্তুষ্ট করাবেন, বিচারক চাইলে দিতে পারে। এখন মাঝে মধ্যে দিতে পারে যে উপযুক্ত কারণ কোনটা, আমরা কোনটাকে বলবো যে উপযুক্ত কারণ। তো আপনার যদি কমন সেন্সটা ভালো থাকে, আপনার এগুলো পড়ার দরকার নাই। যেমন আপনি অ্যাক্সিডেন্ট করলেন, এটা একটা উপযুক্ত কারণ। এখন আপনার জন্মদিন, এটা তো আর উপযুক্ত কারণ না। আপনার বিয়ের সাথে, এটা তো উপযুক্ত কারণ না। মূলত কথা হচ্ছে যেইটা সিরিয়াস প্রকৃতির, যেটা আপনার জীবনে দুঃখের বিষয়, যেটার উপর আপনার কন্ট্রোল নাই, ওইটা একটা উপযুক্ত কারণ হইতে পারে। কিন্তু যেটা আপনার সুখের জিনিস, সেটা কিন্তু উপযুক্ত কারণ হয় না। এই কমন সেন্স থাকলে 5 নাম্বার সেকশন আপনার জন্য ক্লিয়ার। তাহলে আশা করি আপনারা 3 এবং 5 দুইটা একসাথে পড়লে তারপরেই কনসেপ্টটা ক্লিয়ার হবে। পৃথকভাবে পড়লে আপনি ঠকবেন। তো যখনই 3 পড়বেন তখনই সাথে 5টা মিলিয়ে নেবেন। মাঝখান দিয়ে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে 4 নাম্বার সেকশনটা। নর্মালি এটা পড়ার মতো কিছুই নেই। এটাতে একটা জিনিস যেটা মনে রাখবেন, যেমন ধরেন যে আপনাকে 12 বছর সময় দিয়েছে দখল উদ্ধারে। এখন আপনি ধরেন যে কি করলেন, 11 বছর 11 মাস 29 দিনের দিন মামলা করতে গেলেন।
11 বছর 11 মাস 29 দিন, মানে বলতে গেলে একদম শেষ দিনে গিয়ে মামলা করতে গেছেন। তো নর্মালি বিচারকের এই অধিকার নাই যে আপনাকে বলবে যে আপনি কেন আগে আসেন না, আপনি কেন শেষ দিনে আসছেন, আইন তাকে এই অধিকারটা দেয় নাই। কারণ এখন আপনাকে যেহেতু আমি একটা টাইম লিমিট দিয়েছি, আপনি প্রথমে আসবেন না মাঝে আসবেন না শেষে আসবেন আপনার ইচ্ছা। কোনো বিচারক কোনো আদালতের এই অধিকারটা নাই যে আপনি শেষ দিনে কেন আসলেন এই কথা বলার। এখন শেষ দিন যা দেখলেন, শেষ দিনে আদালত বন্ধ, শেষ দিনে ছুটি, শেষ দিনে শুক্রবার, করবেনটা কি এখন? যেদিন মামলার শেষ দিন সেই দিন শুক্রবার পড়ছে, শনিবার পড়ছে, সরকারি বন্ধ পড়ছে, অথবা বিচারক ছুটিতে চলে গেছে, এখন আপনার মামলার কি হবে? তো ওইটাকে কন্ট্রোল করার জন্য 4 নাম্বার বলতেছে যে যদি তামাদির শেষ দিনে আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেই দিনে খুলবে, এখন সেটা কালকে খুলুক, পরশু খুলুক, আর 1 বছর পরে গিয়ে খুলুক, যেমন করোনার সময় অনেক দিন বন্ধ ছিল, তার মানে পরবর্তী যেই ডেটে খুলবে ওই ডেটে গিয়ে যদি আপনি মামলা দায়ের করেন, আইনগতভাবে আমরা ধরে নিব যে আপনি ইন টাইম মামলাটা দায়ের করছেন, তামাদি কোনো ইস্যু না। তাহলে 3, 4, 5 এটা আপনার জন্য যথেষ্ট। এখন এর পরবর্তী চলে আসবো আমরা আরেকটা কনসেপ্ট, যে 6, 7, 8 এই তিনটা আবার একসাথে কম্বাইন প্যাকেজ। এটাতে বলে যে কিছু মানুষ যদি আমরা শারীরিকভাবে দেখি সুস্থ, কিন্তু লিগালি আইনের দৃষ্টিতে এরা হচ্ছে ইনক্যাপাবল, এদের ডিসএবিলিটি আছে। তো এই জন্য আইনের ভাষায় একটা শব্দ ব্যবহার করে যে লিগাল ডিসেবিলিটি, এলডি। লিগালি এই ব্যক্তি আইনের কাছে ডিসেবল। তো 6 ধারাতে আমরা কিছু কথাবার্তা পাবো, 7 ধারাতে কিছু পাবো, আর 8 ধারাতে তাদের ব্যতিক্রম পাবো। তো আপনি কখনোই এককভাবে 6 ধারা পড়লে আপনি ভুল করবেন, বা 7 পড়লেও ভুল করবেন, তিনোটাকে কম্বাইন করে পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো 6 ধারা প্রথমেই বলে যদি কোনো নাবালক, যদি কোনো পাগল, যদি কোনো জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, 3 ধরনের ব্যক্তি আছে, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আমরা তামাদিটা কি করব, এদের তামাদি কি শুরু হবে কি হবে না। মূলত কথা হচ্ছে নাবালক যতদিন সাবালক না হবে, পাগল যতদিন ভালো না হবে, জড়বুদ্ধি সম্পন্ন যতদিন পর্যন্ত সুস্থ না হবে, এদের তামাদিটা শুরুই হবে না, তামাদিটা স্টার্ট পয়েন্টটাই শুরু হবে না। তাহলে 6 ধারার মূল কনসেপ্ট হচ্ছে তামাদি শুরু হয় না, স্থগিত থাকে। কার জন্য থাকে? এই 3জন ব্যক্তির জন্য। এখন যদি আমরা বলি যে এই দেখলাম যে এখন একজন ব্যক্তিরই 2টা ডিসেবিলিটি আছে, মানে সে একে তো নাবালক, তার উপর দিয়ে পাগল, 15 বছরের বাচ্চা, তারপরে আবার সে পাগল, 2টা ডিসেবিলিটি আছে। তার ক্ষেত্রে আমরা কি করব? বলতেছে যে কোনো সমস্যা নাই, সে যখন 2টা থেকেই মুক্ত হবে তারপরে তার তামাদি শুরু হবে। এখন বলতেছে কেউ যদি নাবালক অবস্থায় মারা যায়, সে কোনোদিন সাবালকই হইল না, পাগল কোনোদিন ভালোই হইল না, জড়বুদ্ধি সম্পন্ন ভালোই হইল না, নাবালক অবস্থায় মারা গেল, মানে ওই ডিসেবিলিটি নিয়েই মারা গেল, তাহলে কি হবে? বলতেছে যে এর যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, মানে বৈধ যারা প্রতিনিধি থাকবে, যে তার সম্পত্তির মালিক হয়, তারা মামলা দায়ের করতে পারবে। তাহলে যদি নাবালক মারা যায়, তাহলে নাবালকের যেই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে সে মামলা দায়ের করতে পারবে। এখন আসি আমরা এই 6 ধারায়, তো আমরা আমাদেরকে জাস্ট বলতেছে যে কখন মামলার তামাদি গণনাটা শুরু হবে, এখানে কিন্তু আর কিছু বলে না। 3জন ব্যক্তি, এদের 3টা অবস্থা বর্ণনা করে দিছে, যে এরা সুস্থ হইলে, অথবা একাধিক থাকলে সবগুলা থেকে সুস্থ হইলে, মারা গেলে তাদের উত্তরাধিকারী। আর 4 নাম্বার পর্যায়ে গিয়ে বলতেছে যদি ওই উত্তরাধিকারী বা যারা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, এরাও যদি নাবালক থাকে, এরাও যদি পাগল থাকে, এরাও যদি জড়বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে অবস্থাটা কি হবে? বলতেছে উপরের অবস্থাটা রিপিট করবে, মানে তারা যখন এইভাবে সুস্থ হবে তারপরে তার বিরুদ্ধে আমরা তামাদি গণনা হিসাব করব। তো 6 ধারা এতটুকু বলে সেখানে কিছু উদাহরণ দিয়ে আর কিছু বলে না, যে কতদিন সময় পাবে, কোন মামলায় কতদিন সময় পাবো, এসবের কিন্তু কিছু বলে না। তো 8 ধারা পড়লে আমরা তখন বুঝবো যে কোন মামলার কতদিন সময়। এখন আসি 7 ধারাতে বলে যে যে কোনো মামলাগুলো যেগুলো এজমালি মামলা করতে হয়, যৌথ অংশীদারি থাকে, যেখানে একটা মামলা বা একটা কিছু করার জন্য একাধিক ব্যক্তি অংশীদারি হয়, সেক্ষেত্রে ধরলাম যে এ এবং বি 2জন ব্যক্তি মিলে একটা মামলা দায়ের করবে, একটা অধিকার আদায় করবে, ডিক্রি জারি করবে। এখন দেখা গেল যে এ পাগল, তাহলে বি ভালো, এখন অবস্থাটা কি হবে? তামাদি কি গণনা শুরু হবে না স্থগিত থাকবে? এক্ষেত্রে একটা কন্ডিশন যেটা আমাদেরকে দেয়, যে বলতেছে বি যেহেতু সুস্থ আছে, সে যদি আইনগতভাবে এর অনুমতি ছাড়া সে যে কোনো প্রকার লাইবিলিটি যদি ডিসচার্জ করতে পারে,
আইনগতভাবে যদি দেখা যায় যে তার পার্টনারের অনুমতি ছাড়াই সে লিগালি সবকিছু করার ক্ষমতাপ্রাপ্ত, তাহলে এই দুইজনের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। আর যদি দেখা যায় যে না, আইনগতভাবে এর অনুমতি ছাড়া উনি কিছু করতে পারবেন না, যদিও ইনি সুস্থ, তাহলে দুইজনের জন্যই তামাদিটা স্টপ থাকবে, স্থগিত থাকবে, যতদিন পর্যন্ত অপরজন সুস্থ না হচ্ছে। তাহলে 7 ধারার কনসেপ্ট হচ্ছে যে মামলাগুলোতে একাধিক ব্যক্তি থাকে, সেখানে যদি একজন সুস্থ থাকে আর যিনি ডিসেবল অবস্থায় আছেন তার পক্ষে যদি লিগালি কাজ করার ক্ষমতাপ্রাপ্ত হন, তামাদি চলবে, না হলে বন্ধ থাকবে। সহজ কথা হচ্ছে এখানে। এখন এই দুটা যে আমরা পড়লাম, তো 8 ধারা বলে যে এই কন্ডিশনগুলা প্রিএমশনের মামলা, অগ্রকরের মামলায় এগুলা চলবে না। মানে অগ্রকরের মামলায় আমরা ডিসেবিলিটির সুবিধা দিব না। মানে একটা জমি, পাশের জমি বিক্রি হয়ে গেছে, নাবালক কেনার অধিকার আছে, এখন তামাদি আইন অনুযায়ী আমরা পড়লাম কি তার জন্য স্থগিত থাকবে, 1 বছর পার হবে না, কিন্তু এই আইন বলতেছে যে না, তার জন্য তামাদিটা থামবে না, কন্টিনিউ করবে। তার মানে অগ্রকরের মামলায় এই যে নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য কোনো সুবিধা রাখা হয়নি। আর একটা কথা যেটা বলছে, আমরা কিন্তু এখানে জাস্ট বললাম যে কখন শুরু হবে। এখন নর্মালি ধরেন যে দখল উদ্ধার মামলায় 12 বছরের সময়। এখন এই ব্যক্তি ধরলাম যে আমরা 20 বছর কি ছিল, 20 বছর সে পাগল ছিল, 20 বছর পাগল ছিল, এখন আজকে সুস্থ হইলো, ধরেন যে 2025 সালে আজকে শুরু হইলো, তাহলে দখল উদ্ধার মামলায় হচ্ছে 12 বছরের তামাদি। আমরা এখন কি তাকে 12 বছর দিব কি দিব না, প্রশ্ন হচ্ছে এখানে। সে 20 বছর পাগল ছিল, এখন তার তামাদি শুরু হচ্ছে আজকে 25 সালে, সে সুস্থ হয়েছে, তামাদি কন্টিনিউ করবে। এখন আমাদের প্রশ্ন হলো তাকে কি আমরা 12 বছর দিব কি দিব না। এইখানে 8 ধারা তার সমাধান দেয়। বলতেছে যে এই যে ব্যক্তি যে পাগল ছিল, যে 6 ধারা সুবিধা নিল বা 7 ধারা সুবিধা নিল, সে যখন সুস্থ হবে, এই যে 25 সালে সুস্থ হইল, এইখান থেকে তাকে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 বছরই সময় দিব, এর বেশি কোনোভাবেই সময় দেওয়া হচ্ছে বলে ধরা যাবে না। তার মানে এখন মামলার কত তামাদি কত দিন আছে আর আমাদের দেখার বিষয় না। যদি 30 বছরও থাকে তারপরেও চলে আসবে 3 বছর, যদি 60 বছরও থাকে তারপরেও চলে আসবে 3 বছর, কারণ 8 ধারার কন্ডিশন যে আপনি 6 ধারায় সুবিধা নিচ্ছেন। এটা হচ্ছে মূল কথা। এখন যে প্রশ্নটা আমরা প্রতিবারই পাই যে যেই সব মামলার তামাদি 3 বছরের কমে আছে, ধরুন যে 2 বছর আছে, 1 বছর আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে। তো এখানে আইনের শব্দ চয়নটা এমন বলতেছে যে কোনো ক্রমেই আমরা তাকে 3 বছরের বেশি দিচ্ছি না কোন মামলার জন্য। যেই মামলার তামাদি 3 বছরের বেশি সেগুলোর ক্ষেত্রে বোঝাচ্ছে, আর যেটার 1 বছর উনি 1 বছরই পাবেন, কারণ 6 ধারা তো বলছে তার তামাদিটা স্থগিত থাকতেছে, স্থগিত ছিল, তামাদি শুরু হইলো শিডিউল অনুযায়ী 1 বছর, তো 1 বছরই উনি পাবেন। তার মূল কথাটা হচ্ছে যে এইগুলার তামাদি 3 বছরের অধিক আছে, সেগুলাতে উনি 3 বছরই পাবেন। আর যেগুলো 3 বছর বা 3 বছরের কম আছে সেগুলো শিডিউল মোতাবেক যতদিন, 1 বছর হইলে 1 বছর, 2 বছর হইলে 2 বছর, 3 বছর হইলে 3 বছরই পাবেন। তাহলে এই 3টা ধারা আশা করি আপনারা বইয়ের ভাষাগত ভিতরে যদি না গিয়ে উপর থেকে বোঝার চেষ্টা করেন যে কোনো ব্যক্তি যদি নাবালক হয়, পাগল হয় অথবা জড়বুদ্ধি সম্পন্ন হয়, তার জন্য তামাদিটা স্থগিত থাকে। আর এই স্থগিতটা কখন শুরু হবে, যখন সে সুস্থ হবে। সুস্থ হওয়ার পর কতদিন সময় পাবো, আমরা তখন দেখবো যে তার যে মামলাগুলো সে করবে এগুলার তামাদি কতদিন। যদি দেখি 3 বছরের অধিক কোনো তামাদি আছে, তাহলে আমরা ধরবো যে না, 3 বছরের বেশি তাকে সময় দিব না, ম্যাক্সিমাম 3 বছর। আর যেগুলার কম আছে 6 মাস 1 বছর, ওইগুলার ওই 6 মাস 1 বছরই থাকবে, আর বাড়ানো যাবে না। এগুলো যদি বুঝতে হয়, এর প্রতিটার ভিতরে কিন্তু উদাহরণ দেওয়া আছে, দেখবেন যে প্রতিটার ভিতরে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়তে পারেন, গ্রুপে বাংলা উদাহরণটা আমি দিয়ে দিব। আরেকটা ধারা হচ্ছে যে সময় আর স্রোত আমরা জানি কারোর জন্য অপেক্ষা করে না, তো 9 ধারা ওই কথাটাই বলে। তাহলে আপনি মুখস্থ না করে যদি নিজেকে নিজে চিন্তা করেন যে একটা জিনিস যখন কি হয়, একবার শুরু হয়, এটা কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। তবে এখানে শুধু একজন ব্যক্তির জন্য থেমে থাকে, এই কথাটাই বলছে যে নর্মাল নিয়ম হলো কি, একবার যখন রান স্টার্ট করবে একদম স্টপ পয়েন্টে গিয়েই থামবে, মধ্যবর্তী তার কোনো থামাথামি নেই। এখন বলতেছে যে একজন ব্যক্তির জন্য আমরা থামবো। এখন ওই ব্যক্তিটা বুঝতে গেলে আমাদের 5 মিনিট লাগে। তো সহজে যদি বলি, যেমন ধরেন যে এ আর বি দুইজন ব্যক্তি ছিল, এর কাছ থেকে বি করছে 5,000 টাকা, সে হাওলাত নিছে। তো পরবর্তীতে এ মারা গেল। এখন এর যে
সম্পত্তি আছে, প্রপার্টি আছে, কোনো কারণবশত এগুলা দেখাশোনা করার জন্য আদালত কর্তৃক একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হইল, যে তার প্রপার্টিগুলো দেখার জন্য। কাকে করা হইল? এই দেনাদারকে, বিকেই নিযুক্ত করা হইল। এখন বি তো এর টোটাল সম্পত্তি সব দেখাশোনা করবে, কার কাছে কত পাবে না পাবে, কাকে কত দিবে। তো আইন ধরেছে যে তার কাছে যে 5,000 টাকা পাবে, মানুষের স্বভাব সুলভ, সে ওই কথাটা কিন্তু মেনশন করবে না। আইন ধরেই নেয় যে মানুষ নিজেরটা নিচে বাঁচাবে। তো এই জন্য যাতে এর উত্তরাধিকারীরা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না হয়, বলতেছে যে যতদিন সে এই দায়িত্ব পালন করবে ততদিন তার তামাদি স্থগিত থাকবে। যখনই দায়িত্বটা ছেড়ে দিবে তখন থেকে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাহলে 9 ধারা শুধু একজনের জন্যই মামলা স্থগিত থাকে, আর সেটা হচ্ছে যে দেনাদার। যদি পাওনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আদালত কর্তৃক দেনাদারের উপর ন্যস্ত হয়, তাহলে দেনাদার যতদিন পর্যন্ত ওই দায়িত্ব পালন করে ততদিন 9 ধারা বলতেছে কি তার তামাদি স্থগিত থাকবে। এরপরে আমরা সহজভাবে নিয়ে এসেছি, আপনি এইভাবেই পড়বেন, ভিতরের ডিটেইলে কোনো যাওয়ার দরকার নাই। 10 মিনিটে তামাদি আইন শেষ। দেখবেন যে 12 থেকে নিয়ে 16 ইংরেজি যে হেডিংটা পাবেন, সময় বাদ দেওয়া, এক্সক্লুশন, অর্থাৎ হিসাব করতে কোন সময়টা বাদ দেওয়া যাবে। তো প্রথমেই 12 ধারায় বলতেছে যে আইনগত কার্যধারায় যে সময়টা ব্যয় হয়, যেমন ধরেন যে যেই দিন আমাদের কি হয়, বলতেছে যেই দিন জাজমেন্টটা দিল, অথবা ধরতে পারি আমরা যেই দিন আমরা তামাদি হিসাবের প্রথম দিনটা বাদ দিব, ফার্স্ট ডে বাদ দিব, রায় ঘোষণার দিন বাদ দিব, ডিক্রির যে সার্টিফাইড কপি পাওয়ার দিনগুলা বাদ দিব, যে কোনো রোয়েদাদের সার্টিফাইড কপি পাওয়ার দিনগুলা বাদ দিব। 13 নম্বর সেকশন বলে যে বিবাদী যতদিন বিদেশে থাকে ওই সময়টা বাদ দিতে পারবো, কোনো সমস্যা নাই। যদি এখতিয়ারবিহীন ভুল আদালতে মামলা দায়ের করি বোনাফাইডলি, ওই সময় বাদ দিতে পারবো। যদি আদালত কর্তৃক মামলা সাসপেন্ড থাকে, স্থগিত থাকে, বা আইনগতভাবে কোথাও নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে, ওই সময়টা বাদ যাবে। আর যদি আমাদের সেল এক্সিকিউশনে আদালতের মাধ্যমে যেই সম্পত্তিগুলা নিলামে বিক্রি হয়, ওই নিলাম রদের যতদিন যদি কেউ দরখাস্ত করে, ওই কার্যধারা যতদিন নিষ্পত্তি হইতে সময় লাগবে, ওই সময়টা বাদ দিব। তাহলে এক্সক্লুশন লিখে আপনি এই 5টা সেকশন একসাথে পড়তে পারেন, এর যেতে বেশি কিন্তু কিছু নাই। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট পাবো, ফলাফল। তো বলতেছে যে মারা গেলে ফলাফল কি হবে। মানে আপনি রহিম এ আর বি, ধরেন যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের কাছ থেকে 5 লাখ টাকা হাওলাত নিছে। এখন ধরেন যে 1 বছর পরে দেওয়ার কথা, এখন 9 মাস পরে এই ব্যক্তি মারা গেছে। তো আরো 3 মাস পরে হকদার হবে যদি টাকা না দেয় মামলা করার। তো মৃত্যু যদি হয়ে যায় তখন কি হবে? তো বলতেছে যে বাদী হোক আর বিবাদী হোক, যদি মামলা করার অধিকার পাওয়ার আগেই মারা যায়, তাহলে তার এলার যারা আছে এরা অধিকারী হবে। তবে এখানে ওই ব্যতিক্রম আছে যে 3 ক্ষেত্রে প্রযোজ্য না, এমসিকিউ এখান থেকে আসে। অগ্রকয়ের মামলায় প্রযোজ্য না, দখল উদ্ধারের মামলায় প্রযোজ্য না, আর হিন্দুদের যেই হেরিডিটি অফিস আছে, মানে হচ্ছে বংশগত পদ উদ্ধার, ওই সমস্ত পদ দাবি করার ক্ষেত্রে এই 17 ধারা কোনো সুবিধা দিবে না। এরপরে প্রতারণার ফলাফল কি? ধরেন যে আমি আপনার সাথে প্রতারণা করলাম, প্রতারণা করে আপনার একটা অধিকার, আপনার একটা সম্পত্তি আপনাকে নিতে দিলাম না। তো বলতেছে আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনি জানেন না, তো আইনের কাছে তো কোনো সমস্যা নাই। যেই দিন জানবেন সেই দিন থেকে আপনার বিরুদ্ধে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। তাইলে ইফেক্ট অফ ফ্রড হচ্ছে কি, যেই দিন জানতে পারবেন সেই দিন থেকে শুরু হবে তামাদি গণনা। 10 বছর আগে কেউ আপনার সাথে কোনো একটা অধিকার, কোনো একটা সম্পত্তি প্রতারণা করে লুকিয়ে রাখছে, কোনো সমস্যা নাই, আপনি যেই দিন জানলেন সেই দিন থেকে আপনার জন্য তামাদি শুনবে। আপনি কাউকে প্রাপ্তি স্বীকার দিলেন লিখিত আকারে, সেটা জায়গা জমি হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, অন্য কিছু হইতে পারে। যদি লিখিত আকারে কাউকে কোনো প্রাপ্তি স্বীকার দেন, যখনই প্রাপ্তি স্বীকার দিবেন তখন থেকে নতুন করে তামাদি শুরু হবে। ঋণের টাকা যদি আংশিক পরিশোধ করেন, বা ঋণের সুদ যদি পরিশোধ করেন, আপনি সর্বশেষ যেই দিন আপনি সুদ পরিশোধ করছেন সেই দিন থেকে নতুন নতুন তামাদি শুরু হবে। আর এই যে প্রাপ্তি স্বীকারটা কারা কারা দিতে পারবে, এই যে ঋণের টাকা শোধ কারা কারা করতে পারবে, এইরকম একটা লিস্ট দেওয়া আছে 21 নম্বরে, যে আপনি নিজে পারেন, আপনার এজেন্ট পারে, অথবা আপনার অভিভাবক পারে, আপনার কমিটি পারে, তাদের কর্তৃক নিযুক্ত এজেন্টও পারে। আর যে কোনো মামলায় বাদী বিবাদী যুক্ত করার ফলাফলটা কি হবে, যাকে যেই দিন মামলা অন্তর্ভুক্ত করব তার বিরুদ্ধে তামাদি সেই দিন আমরা হিসাব করব। তো দেখেন যে ফলাফলের মধ্যে এইটাই, এর ভিতরে আর যাওয়ার কিন্তু অতটা আপনার দরকার নাই। এরপরে আমরা যদি সময় গণনা কখন শুরু হয়, আর 2টা সেকশন পাবো, 23 আর 24।
23 বলে যে অবিরাম চুক্তি ভঙ্গ, মানে প্রতিদিনই কেউ আপনাকে কি করে, সিভিল রং করে, টর্ট করে, মানে প্রতিদিনই এমন কাজ করে আপনার বিরুদ্ধে, এমন অপরাধ করে যেটা টর্টের অন্তর্ভুক্ত পড়ে, যেটা সিভিল রঙের অন্তর্ভুক্ত পড়ে। তো সেগুলোর ক্ষেত্রে বলতেছে যে প্রতিদিনই নতুন নতুন তামাদি শুরু হয়। আর যদি আপনি বিশেষ কোনো ক্ষতিপূরণের মামলা দায়ের করতে চান, তাইলে ওই বিশেষ ক্ষতি যেদিন হবে সেদিনই মামলা দায়ের করতে পারবেন, তার আগে না। সর্বশেষ ইজমেন্ট বা সুখাধিকার বলতেছে যে ব্যক্তিগত সম্পত্তি যদি কেউ 20 বছর অথবা সরকারি সম্পত্তিতে যদি কেউ 60 বছর আলো, বাতাস, পানি, রাস্তা এবং অন্যান্য সুবিধা, এগুলা যদি আপনি বিনা বাধায়, প্রতিটা এই শব্দই কিন্তু গুরুত্বপূর্ণ, বিনা বাধায়, একটানা, অনুমতি ছাড়া, প্রকাশ্য এবং শান্তিপূর্ণ, তাহলে বিনা বাধায়, একটানা, অনুমতি ছাড়া, প্রকাশ্য রূপে শান্তিপূর্ণভাবে ব্যবহার করেন, তাহলে ওই সম্পত্তিতে, ওই চলাচলের জায়গায় আপনার একটা অখণ্ডনীয় অধিকার জন্মায়। ইনডিফিজিয়েবল বলে, অ্যাবসোলুট অ্যান্ড ইনডিফিজিয়েবল। তো চূড়ান্ত এবং অখণ্ডনীয়, এই শব্দ দুইটা মনে রাখবেন। মাঝে মধ্যে আপনাকে ওই যেমন আমরা গ্যাপ পূরণ করার জন্য দিতে পারে, যদি প্রশ্নমালার ধরনটা চেঞ্জ হয়, বলবে যে অধিকারটা কেমন হবে, অ্যাবসোলুট, আরেকটা কি দিবে, ইনডিফিজিয়েবল। তো ওই জায়গায় অন্য কোনো শব্দ থাকতে পারে অখণ্ডনীয় জায়গায়, তো সেইটা একটু মনে রাখবেন। এখন এইখানে মামলাটা আমরা কখন করব? নর্মালি দেখবেন সুখাধিকার মামলা করার তামাদি কিন্তু নাই, যদিও আমরা তামাদি আইনের 32 অনুচ্ছেদ ব্যবহার করি, 32 অনুচ্ছেদে সুখাধিকারের তামাদির কথা বলে নাই। এখানে মূল কথাটা হচ্ছে যে আমরা যে বললাম 20 বছর আর 60 বছর, এখন কোন 20 বছর আপনি নেবেন? এমন একটা জিনিস আছে, হয়তো 40 বছর যাবত আপনি রাস্তাটা ব্যবহার করতেছেন, কেউ বাধা দেয় না, হঠাৎ করে বাধা দিল, তাহলে আদালতে গিয়ে আপনি কি 40 বছর প্রমাণ করবেন না 20 বছর প্রমাণ করবেন? তো এইখানে বলে যে যেই দিন আপনাকে বাধাটা দিল, যেই দিন আপনাকে বাধা দিল, যেমন ধরেন যে আজকে 2025-এর 27/9/2025, আপনি 40 বছর যাবত একটা রাস্তা দিয়ে চলতেছেন, আজকে গিয়ে ওই বাড়ির মালিক আপনারে বাধা দিল। এখন আপনি যে আদালতে মামলা দায়ের করবেন, তাহলে আমরা কখন থেকে শুরু করব? আপনার পিছনের 40 বছর প্রমাণ করব না 20 বছর প্রমাণ করব? তো এইখানে বলে যে বিগত 2 বছরের মধ্যে সমাপ্ত, মানে এখানে আমরা সর্বোচ্চ 2023 সালের মধ্যে সমাপ্ত, পরবর্তী 20 বছর আপনাকে প্রমাণ করতে হবে, পরবর্তী 20 বছর। এই 2 বছরটা কি? যেমন হচ্ছে যে এইটাই হচ্ছে মামলা করার তামাদি, মানে ধরেন যে আপনাকে 2023 সালে বাধা দিচ্ছে, 25 সাল পর্যন্ত মামলা করতে পারবেন। আজকে 25 সালে বাধা দিচ্ছে, আপনি 27 সাল পর্যন্ত মামলা করতে পারবেন। এটা উল্টাভাবে বুঝতে পারেন, কিন্তু এখানে তামাদি সময় দেয় নাই, বলতেছে আদালতে যে আপনি 40 বছর যদি চলতেছেন, এটা প্রমাণ করার দরকার নাই, আপনাকে দেখাইতে হবে যে এই যে বিগত 2 বছরের মধ্যে সমাপ্ত 20 বছরে আপনি একটানা, বিনা বাধায়, প্রকাশ্য রূপে, শান্তিপূর্ণভাবে ব্যবহার করছেন। পিছনের 20 বছর আপনার প্রমাণ করার দরকার নাই, মানে সর্বশেষ টোটাল 20+2 22 বছর আপনি প্রমাণ যদি করতে পারেন, তাহলে আপনার পক্ষে রায়টা আসবে। আর 27 নম্বরের সেকশনে আমাদের যেটা বলে যে ক্যালকুলেশন করার ক্ষেত্রে বলে, আপনি যখন এরকম রাস্তার উপর আপনার ওই 20 বছর 40 বছর হিসাব করবেন, একটু আগে খোঁজ নিয়ে দেখতে হবে ওই জমিটার মালিককে। যদি দেখেন যে ওই জমিটা কারো লাইফ ইন্টারেস্ট হিসাবে আছে, তাহলে ওই সময়টা বাদ যাবে, আপনার ওই 40 বছর থেকে ওই সময়টা বাদ যাবে। অথবা কারো কাছে 3 বছরের বেশি সম্পত্তিটা হস্তান্তর করা আছে, ইজারা হোক, লিজ হোক, অন্য কোনো কারণে, আর এই জীবনসত্ত্ব শেষ হওয়া বা 3 বছরের বেশি ইজারাটা শেষ হওয়ার 3 বছরের মধ্যেই যদি আপত্তিটা করে, তবেই আমরা সময়টা বাদ দিব, না হলে কিন্তু দিব না। তাহলে আপনি যখন 40 বছর হিসাব করবেন, এই 40 বছর হিসাবের সময় যদি অপরপক্ষ বলে যে না, এটা কারো লাইফ ইন্টারেস্টে ছিল, 3 বছরের বেশি ইজারায় ছিল, তখন আপনি তার কাউন্টার প্রশ্ন করে দেখতে পারবেন যে তাদের যে লিজটা শেষ হয়েছে তার 3 বছরের মধ্যে উনি আপত্তি করতেছেন কিনা। যদি 3 বছরের মধ্যে আপত্তি করেন, ধরলাম যে আমরা 22 বছর কারো লাইফ ইন্টারেস্টে ছিল, আজকে এসে উনি বাধা দিচ্ছেন, তো সেই রকম ক্ষেত্রে যদি 3 বছরের মধ্যে বাধা দেন, তাইলে আপনার 20 বছর পূর্ণ হয় নাই, মাত্র আপনার 18 বছরই ছিল, কারণ 22 বছর তো সম্পত্তিটা আরেকজনের লাইফ ইন্টারেস্টে ছিল, ওই জন্য সুখাধিকার অর্জিত হবে না, আপনারা আরো 2 বছর অপেক্ষা করতে হবে। তো এইটা হচ্ছে জাস্ট আমাদের 26 এবং 27। আর সর্বশেষ 28 নাম্বারে আমরা অলরেডি পড়িয়ে ফেলছি, এর শুধু নামগুলা মনে রাখবেন।
যে তামাদি আইনের 28 দ্বারা বলতেছে যে যে কোনো দখল উদ্ধার মামলা তামাদির শিডিউলে যে সময় আছে ওই সময়ের মধ্যে না করলে ওই সম্পত্তির মালিকানা এক্সটিংগুইশ হয়, বাতিল হয়। তবে এমসিকিউতে আপনার যেটা আসবে যে ওনারশিপ বাই পজেশন, ওনারশিপ বাই প্রেসক্রাইব পজেশন, ওনারশিপ, মানে নানা প্রকার ভাবে যে নামগুলো প্রচলিত আছে, যে জবরদখল, অ্যাডভান্স পজেশন, এই শব্দগুলো দেয়, যেগুলো আমরা আমাদের নোটে ইনক্লুড করে দিয়েছি, গ্রুপে দেওয়া আছে, আরেকবার দেখে নেবেন, অসংখ্য নাম দেওয়া আছে। তো দেখেন যে তামাদির যে আমরা 29টা সেকশন পড়লাম, মূলত যদি আমরা বলি বেশি না, জাস্ট আপনার জন্য আধা ঘন্টার পড়াশোনা। তো আপনি সকালবেলা বড় সাবজেক্টটা পড়েন, দুপুরে জাস্ট আধা ঘন্টা তামাদি ইনটা পড়েন, পড়ার পরে আপনার কাছে যে গাইড বই আছে সেখানে একটু দেখেন যে আপনি কয়টা পারতেছেন, তাহলে আপনার প্রস্তুতিটা ভালো হবে। এখন তফসিলটাও একটু আমরা দেখি যে তফসিল থেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা পড়বেন। 180টা আপনার মনে রাখা সম্ভব না, দরকারও নাই। তফসিলটা 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মোকদ্দমা, একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে দরখাস্ত। এটাকে ভাগ করে নেবেন। এখন এইখানে জাস্ট আমরা জমির উপর নির্ভর করে টোটাল যদি আমরা বলি কিছু গুরুত্বপূর্ণ তামাদি যেগুলো বারবার আসে, আর যদি এইগুলাও যদি আপনি মনে রাখেন আপনি কমন পাবেন, অন্যগুলা যদি নাও পড়েন। ধরেন যে আপনার জমিটা আছে, এটার আপনার দখল উদ্ধার করতে হবে, তাহলে তামাদি কতদিন? তো তখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে যে আসলে জমি দখল উদ্ধার মামলা দুই ভাবে হয়, একটাতে মালিকানা ছাড়া, একটাতে মালিকানা সহ। মালিকানা ছাড়া হইলে আমরা 6 মাসের মধ্যে করতে হবে, আর মালিকানা সহ হইলে 12 বছর সময় পাবো। এরপরে যদি আপনার প্রস্তুতি ভালো থাকে, এই 12 বছর কোথায় আছে এটা একটু খোঁজেন। 144-এ দেওয়া আছে, 142-এ দেওয়া আছে। এরপরে ধরেন যে আপনি জায়গা কিনবেন, ওই জায়গাটার একটা বায়না দলিল করছেন, এখন বিক্রেতা বিক্রি করতেছে না, তো আপনি আদালতে বায়না চুক্তি প্রবল মামলা করলেন। কতদিনে করতে পারবেন? 1 বছরে। কোথায় আছে? 113 অনুচ্ছেদে। যদি আপনি জাস্ট নিজেকে নিজে প্রশ্ন করেন, আর আপনি আইনজীবী হইলে বাস্তব জীবনে এইটাই প্রতিদিন আদালতে এই কটার মামলাই আপনার কাছে আসবে ম্যাক্সিমাম। তো এটা আপনার অবশ্যই প্রয়োজন, আপনি লিখে আপনার পড়ার টেবিলের সামনে রেখে দেন, আর নিজেকে প্রতিদিন প্রশ্ন করেন, দেখবেন যে বাই ডিফল্ট অটোমেটিক আপনার বলার আগেই মুখ দিয়ে চলে আসবে যে এটার জন্য এতদিন, এটার জন্য এতদিন, এটার জন্য এতদিন। এখন ওই জমির দলিলে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, রেকটিফাই করতে হবে, ভুল সংশোধন করতে হবে, ভ্রম সংশোধন করতে হবে। তো সেটা হচ্ছে আমার 3 বছর। আছে কোথায়? দুই জায়গায় আছে, একটা হচ্ছে 95, একটা হচ্ছে 96। 95-তে বলে যদি প্রতারণার কারণে ভুল হয়, তাহলে এইটা আর একটু নোট করে নিই, মানে 95 ধারা হচ্ছে যদি দলিলে প্রতারণা করে। 31 ধারা আমরা কি পড়েছি? আমরা দলিল সংশোধন তখনই করতে পারি যদি সেখানে প্রতারণা অথবা মিউচুয়াল মিস্টেক হয়। তাহলে প্রতারণার জন্য 95 ব্যবহার হয়, আর ভুলের জন্য 96। সময়সীমা 3 বছর। এখন আপনি বায়না দলিল বাতিল করবেন, কারোর সাথে চুক্তি করছেন জমি বিক্রি করবেন না, আদালতের মাধ্যমে এখন বাতিল করবেন। তো আইন বলতেছে করেন, সমস্যা নেই, 1 বছর সময় পাবেন, 114 ধারা। দলিলটা আপনি বাতিল করবেন, জাল দলিল করবেন, আপনার ভাই আপনার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, বাবার সম্পত্তি ছিল, দুইজনই মালিক, আপনি থাকেন শ্বশুর বাড়ি, তো আপনার ভাই বিক্রি করে দিচ্ছে, এখন আপনি করবেনটা কি? আপনার অংশটা আপনি বাতিল চাবেন, আংশিক দলিল বাতিলের মামলা করবেন। তাহলে ধরেন যে আপনার যদি দলিল বাতিলের মামলা না দিয়ে আপনাকে দিল যে আংশিক দলিল বাতিলের মামলার তামাদি কতদিন, আপনি জীবনও পাবেন না খুঁজে যে আংশিক দলিল বাতিলের মামলার তামাদি কই। তো এই আপনার কমন সেন্স খাটাইতে হবে যে আংশিক আর সম্পূর্ণ একই জিনিস। তো এইটা হচ্ছে আমার 3 বছর। 91 আর 92 দুইটাই ব্যবহৃত হয় সেম তামাদি। এখন হচ্ছে যে কেউ আপনার সম্পত্তি, আপনার বাড়ি, কেউ আসে অযথা বলতেছে যে সম্পত্তিটা আপনার না, তো আপনি একটা ঘোষণা চাইতে পারেন। তো এটা কবে করবেন? তামাদি দেওয়া নাই। তো এই জন্য আমরা তামাদির 120 অনুচ্ছেদ ব্যবহার করি, বলে যে 6 বছর। নিষেধাজ্ঞার মামলা, তো এটার ক্ষেত্রে তামাদি দেওয়া নাই, আমরা তামাদি আইনের 100 অনুচ্ছেদ 120 ব্যবহার করি, কারণ 120-এ বলা আছে যে এই শিডিউলে যেই মামলার তামাদি দেওয়া নাই ওই মামলার তামাদি 6 বছর। তাহলে এই যে যত মামলার তামাদি যদি দেওয়া না থাকে 120 অনুচ্ছেদ আমরা ব্যবহার করব 6 বছর। এই কয়টাও যদি আপনি মনে রাখতে পারেন যথেষ্ট। এখন ধরেন যে আরো কিছু গুরুত্বপূর্ণ টেকনিক অনুসরণ করতে পারেন, যেমন ডিক্রি। এখন ডিক্রি কি জিনিস আগে বুঝেন। আপনি যে মামলাটা দায়ের করলেন, মামলার ফাইনাল আউটকাম হইল ডিক্রি, দেওয়ানি মামলার ফাইনাল আউটকাম হইল ডিক্রি, হয় আপনার পক্ষে আসবে অথবা আপনার বিপক্ষে যাবে। এখন ধরেন যে মামলা অবস্থায় আপনি ছিলেন না, মামলা একতরফা কি হয়েছে, ডিক্রি হয়েছে, আপনি চান ডিক্রিটা রদ করতে, তাইলে আপনি কি করবেন? 164 অনুচ্ছেদ বলতেছে 30 দিনের মধ্যে রদের দরখাস্ত দিবেন মামলা চলমান অবস্থায়। মামলার জাজমেন্টটা হয়ে গেছে,
কিন্তু সে প্রতারণার মাধ্যমে জাজমেন্টটা নিয়েছে। আপনি ওই ডিক্রিটা বাতিলের জন্য যে আবেদন করবেন 3 বছরের মধ্যে, 95 বলতেছে 3 বছরের মধ্যে আপনি মামলাটা করবেন। এখন ডিক্রিটা আমরা জারি করাবো। ডিক্রি জারি মানে হচ্ছে এক্সিকিউশন করা। আদালতে বলতেছেন সম্পত্তি আপনার, এখন আমার দখলে আছে। তো ডিক্রি জারি মানে আদালতের মাধ্যমে আমার কাছ থেকে সম্পত্তিটা নিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন এই রিলেটেড অনেকগুলো সেকশন আছে, এটা একটু আগে বোঝার চেষ্টা করেন। তো এখানে সর্বপ্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের যদি 183 থেকে আমরা পড়ি পিছনের দিক থেকে সর্বশেষ থেকে, যদি আপিল বিভাগ অথবা হাইকোর্ট বিভাগের যদি কোনো আদেশ ডিক্রি যাই কিছু হোক, এগুলোর জন্য আমাদের 12 বছর। তাহলে আপিল বিভাগের অর্ডার, হাইকোর্ট বিভাগের যে কোনো প্রকার আদেশ ডিক্রি রায়, এগুলা হচ্ছে যদি অরিজিনাল জুরিসডিকশনে দেয় তাহলে হচ্ছে 12 বছর। আমাদের এই যে জেলা জজরা 5 জন আছেন, ইনারা যদি কোনো প্রকার ডিক্রিগুলা দেন, এগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে 2টা ভাগে বিভক্ত হবে। যদি ওই ডিক্রিটা আইনগতভাবে নিবন্ধন করার প্রয়োজন পড়ে তাহলে 6 বছর, যদি নিবন্ধনের দরকার না হয় তাহলে 3 বছর। আর 181-তে আমরা পাবো যে যেই অ্যাপ্লিকেশন করার তামাদি আইনের শিডিউলে দেওয়া নাই সেটার জন্য 3 বছর। যেই ডিক্রিটার জারি করার কোনো দরখাস্ত দেওয়া নাই, এটা হচ্ছে কত, 3 বছর। তাহলে এই তিনটা আমরা একসাথে পড়বো। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ 6 বছর, জেলা জজরা 3 বছর অথবা 6 বছর। 3 বছর কখন হবে, যখন ওই ডিক্রিটা রেজিস্ট্রেশন করতে হবে না, যেমন অগ্রকয়ের মামলা। আর যখন রেজিস্ট্রেশন করতে হবে তখন হবে 6 বছর। আর ধরেন যে আপনি নিলামে সম্পত্তি ক্রয় করছেন, এখন সম্পত্তির দখল আপনার কাছে নাই, আপনি নিলামে ক্রয় করছেন, তো এটা 3 বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন, আবেদনটা করতে পারবেন যে আপনি সম্পত্তির দখল চান। ডিক্রি জারিতে আপনি টাকা পয়সা কিস্তিতে পরিশোধ করবেন, তো এটার জন্য আপনি 175-এর অধীনে কি করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা দিতে পারবেন। 174-এ বলে যে আপনি কি করলেন, আদালতের বাইরে সেটেলমেন্ট করে টাকা পয়সা দিলেন, এখন টাকা পাওয়ার পরে যাকে টাকা দিচ্ছেন সে আর আদালতে ইনফর্ম করে নাই, তো পরবর্তীতে আপনার জন্য ডিক্রি জারি করাইতে পারে, তখন আপনার আদালতে 174-এর অধীনে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন যে কেন প্রদত্ত টাকাটা কি করা হবে না, অ্যাটেস্টেড করা হবে না, মানে আদালতের নথিতে অন্তর্ভুক্ত করা হবে না যে আমি টাকাটা দিয়েছি। তো এইভাবেও ভিন্ন আঙ্গিকে আপনি দেখতে পারেন। আর যাদের সেকশন বাই সেকশন পড়ার চিন্তা ভাবনা আছে আপনি পড়তে পারেন। পাশাপাশি যেমন ধরেন যে রিভিউ রিলেটেড 4টা সেকশন আছে, তো এই 4টাকে আপনি একসাথে নিয়ে নেন যে রিভিউ মানে পুনর্বিবেচনা। 1 নম্বর হচ্ছে যে রিভিউর অ্যাপ্লিকেশন করছেন, আপনি উপস্থিত ছিলেন না, রিভিউর দরখাস্ত খারিজ হয়েছে, তাহলে 15 দিনে আবার ওইটা পুনরুজ্জীবনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন যে স্মল কজেস কোর্ট আছে, মানে যে আদালতের পেকুনারি ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত, সেগুলো হচ্ছে আমাদের স্মল কজেস কোর্ট আদালত। ক্ষুদ্র বিষয়ক আদালত যদি হয় তার রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে আপনাকে রিভিউ করতে হবে। হাইকোর্ট যদি কোনো মামলা তার অরিজিনাল জুরিসডিকশনে শুনে, তাহলে যদি এই রিভিউ করতে চান 162 বলতেছে যে আপনাকে 20 দিনের মধ্যে করতে হবে। আর ইন জেনারেল এর বাইরে যত রিভিউ আছে সকল রিভিউ 90 দিন 173-এর। তাহলে এই রিভিউ রিলেটেড আপনি 4টা যদি পড়েন, তাহলে রিভিউ রিলেটেড যেই কোনো তামাদি চাক আপনার তো পারার কথা, ভুল তো করার কথা না। যে রিভিউ রিলেটেড আমি 4টা পাবো, আমাকে 3 জায়গায় 3টার কথা বলে, আরেকটা হচ্ছে শুধু রিভিউর দরখাস্ত খারিজ হইলে আপনার যে ডিফল্টের কারণে। এখন পক্ষভুক্তি, বাদী যদি মারা যায় 90 দিনে পক্ষভুক্তি করতে হবে, বিবাদী মারা গেলে তার উত্তরাধিকারের 90 দিনে পক্ষভুক্তি করতে হবে। 176 177 এই দুইটাকে একসাথে পড়ে নেবেন, আপনার ভুলার সম্ভাবনা খুব কম। আপিল বিষয়ক আমরা যে ধারাগুলা পাবো এগুলাকে আপনি নিজের মতো করে আগে সাইজ করে নেবেন। এখন তারা যদি ওই দেওয়ানি আপিলগুলো এক জায়গায়, ফৌজদারি এক জায়গায় দিত, কি সমস্যা হয়তো বুঝে আসে না, যারা আইন তৈরি করছে তারা পেস লাগায় বসে আছে। প্রথমে আপনি পড়বেন 150 আর 157। 150-এ কি হইলো যে মৃত্যুদণ্ড দিলে 7 দিন, আর 157-তে খালাস দিলে 6 মাস। তাই দুটাই হচ্ছে আমার ফৌজদারি। তার মানে আপিল আমাদের শিডিউলে শুরু হচ্ছে ফৌজদারি দিয়ে, শেষ হচ্ছে ফৌজদারি দিয়ে। এভাবে একটা আপনি মনে রাখতে পারেন যে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে ফৌজদারি মামলায় নর্মালি আপিলগুলো তাইলে কার কাছে কত দিনে করব। যেই মামলার গুলার আপিল আমরা দায়রা আদালতে করব সেগুলা 30 দিন সময় পাবো। এইটা আগে মনে রাখবেন যে দায়রা আদালতে যার কাছ থেকে এখন যাক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী হোক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, যেটাই হোক, সবার হচ্ছে 30 দিন।
আর যদি আমরা আপিলটা হাইকোর্টে করি তাহলে হচ্ছে 60 দিন। এইভাবে আগে মনে রাখবেন। এরপরে দেওয়ানির ক্ষেত্রে যদি আমরা আসি, দেওয়ানি জেলা জজের কাছে করলেও 30 দিন, আর হাইকোর্টে করলে 90 দিন। এইটা একটু পার্থক্য। কারণ দেখেন যে এইভাবে মনে রাখবেন, যেহেতু দেওয়ানি মামলায় নথিপত্র বেশি, দলিলপত্র বেশি, ফাইলটা একটু মোটা, সার্টিফাইড কপি পাইতে সময় লাগবে, ওই জন্য সময়টা একটু বেশি দিছে। আর ফৌজদারি মামলায় তো অত নথি নাই। তো এইভাবে মনে রাখতে কিন্তু আপনি পারেন। এখন দেওয়ানি মামলায় দুইটা সেকশন আছে অতিরিক্ত। এই দুইটা সেকশনের জন্যই মনে থাকে না যে কোনটা কোন জায়গায় হবে। এখানে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে, হাইকোর্টে যদি আপনি কি করেন, উনি প্রদত্ত রায়ের বিরুদ্ধে 20 দিনের মধ্যে আমাদেরকে আপিলটা করতে হবে। মানে হচ্ছে হাইকোর্ট যদি তার অরিজিনাল জুরিসডিকশনে কোনো মামলা শুনে, তাহলে সেটা 20 দিনের মধ্যে আপিলটা করতে হবে। আর যদি আমরা লিভ টু আপিল দায়ের করি, ওই লিভ টু আপিলটা যদি আমার কি হয়, রিজেক্ট হয়, প্রত্যাখ্যান হয়, তাহলে তার বিরুদ্ধে আমি আবার আপিল করতে পারবো। ওই আপিলটা 30 দিনের মধ্যে করতে হবে। তাহলে এই দুইটাকে আপনি পৃথকভাবে যখন নিবেন, তখন আপনার টোটাল জিনিসটা বুঝে আসবে। ফৌজদারিটা তো সহজ ছিল, মৃত্যুদণ্ড হইলে 7 দিন, আর খালাস হইলে 6 মাস। আর জেলা জজ হইলে দায়রা হইলে আমাদের 30 দিন, আর যদি হাইকোর্ট হয় আমাদের 60 দিন। এইভাবে আপনি মনে রাখতে পারেন। এরপরে যারা মোহরানা বিয়ে শাদী করেছেন, নিজের মোহরানার কথা মনে রাখতে পারেন। একদম ইজি, পড়ার দরকার নাই যে আপনার স্বামীর কাছে যখন চাবেন তখন দিবে। এইরকম মোহরানার একটা অংশ থাকতে পারে যে যখন চাবেন, রাত 12টায় চাইলে 12টায় দিতে হবে। তো সেটাকে বলে যে আশু মোহরানা, মানে যেটা তাৎক্ষণিক চাহিদা মাত্র, যেমন টাকার উপরে লেখা থাকে অন ডিমান্ড, যখনই চাবেন তখনই দিবে। 103-এ বলতেছে 3 বছর, যদি না দেয় 3 বছরে মামলা করতে পারবেন। আর যেটা বিলম্বিত, যেটা আপনি পরবর্তীতে পাবেন, যেমন তালাক হইলে অথবা মারা গেলে, অথবা যেটার জন্য স্বামী সময় চাইতে পারে যে ঠিক আছে আমি দিব পরবর্তীতে, তো সেটারও 3 বছর। 103 আর 104, এইভাবে এটা মনে রাখতে পারেন। আরেকটা হচ্ছে চুক্তি। ধরেন যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, কিন্তু চুক্তিটা আমাদের মৌখিক অথবা লিখে রাখছে, কিন্তু রেজিস্ট্রেশন করি নাই। তাহলে 115 বলতেছে 3 বছরের মধ্যে এই চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবো। যেমন ধরেন যে আমাদের বাংলাদেশে এই যে ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করা না করলে ধর্ষণ মামলা দেয়, কিন্তু ইচ্ছা করলে সে কিন্তু চুক্তি ভঙ্গের মামলা করতে পারে, আর্থিক ক্ষতিপূরণ পাইতে পারে। কারণ মৌখিক চুক্তি ভঙ্গেরও ক্ষতিপূরণ পাওয়া যায়। আর যদি চুক্তিটা লিখিত হয় তাহলে 6 বছর সময় পাবেন। লিখিত চুক্তি ভঙ্গের জন্য 6 বছর সময় পাওয়া যায় ক্ষতিপূরণটার জন্য। তাহলে দেখেন, মোহরানা একটা জিনিস পাইলাম, চুক্তি একটা জিনিস পাইলাম, প্রিএমশন বা অগ্রকয় আমরা এই তামাদি আইনের 8 ধারায় একটু আগে পড়ে আসলাম, আমরা 17 ধারায় পড়ে আসলাম যে সেখানে অগ্রকয় প্রযোজ্য হবে না। তো তাহলে তামাদি কতদিন, নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রিএমশন বা তামাদি। তাহলে একই শব্দ আমরা 3 জায়গায় যখন পাচ্ছি, যখন আপনি তামাদি আইন পড়তে যাবেন, 8 ধারায় যখন যাবেন, তখন ওই 10 নম্বরের অনুচ্ছেদের কথা মনে করেন যে এখানে 1 বছরই হচ্ছে প্রিএমশনের সময়। মানে 1 বছরের মধ্যেই মামলাটা কিন্তু দায়েরটা করতে হবে। তো এই রকম ভাবে আজকে যে আমরা কয়েকটা কথা বললাম, এই রকম কনসেপ্ট ভিত্তিক আপনি পড়েন, বা পুরাতন কোনো টেকনিক থাকলে সেটাও পড়েন। 3-4টা টেকনিকে যখন আপনি পড়বেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে করেন। জি, বলেন। সোহাগ ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই। জি স্যার, বলতেছিলাম এটার পিডিএফটা কি একটু দেওয়া যায় স্যার? আচ্ছা, গ্রুপে দিয়ে দিবেন, নাহলে ফেসবুক আমি দিয়ে দিব, নাহলে আপনি মেসেজ দিয়ে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, ওইখানে মেসেজ দিয়ে। ঠিক আছে। জি স্যার, মেসেজ দিয়ে রাখছি স্যার। আর একটু হলো স্যার, আমি আসলে আপনাদের এই কোর্সটা করতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে আমার তো শুরু থেকে করা উচিত, আবার নতুন করে ব্যাচ শুরু করবেন কবে? না না, আমাদের একটাই আসল কথা, দেখেন এখন তো আর আমাদের হাতে সময় নাই, বুঝছেন। আমাদের এটা তো অনেক আগে থেকে ছিল, তো এখন তো আর সময় নাই। আমরা তো জাস্ট 1 তারিখ থেকে নতুন আঙ্গিকে পড়াবো, বুঝছেন কিনা। আগে আমরা অনেক ডিটেইলে পড়ছি, বোঝার জন্য পড়ছি। এখন যেহেতু সময় আছে মাত্র 2 মাস, এখন তো আর সবগুলা পড়ে লাভ নাই। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা 100-র মধ্যে 80টা অ্যান্সার করব, অনেক কিছু আমরা বাদ দিব। ঠিক আছে, 1 তারিখ থেকে শুরু করব আমরা নতুন করে। 7টা সাবজেক্টই পাবেন, সমস্যা নেই। স্যার আমি 2 বছরের কোর্স করছি, তো স্যার আমি বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে চাই। তো আসলে তাহলে আমি কিভাবে অ্যাড দিতে পারি?
যে আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়েন, সমস্যা নেই, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, বিস্তারিত জানাই দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, বাকি কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমাদের ওই যে আপনার সিআরপিসি তে যেভাবে করে আপনি সিলেক্টিভ যে বিষয়গুলো বা আমাদের পরীক্ষার জন্য ভাই পাবেন আগে পাবেন, সমস্যা নেই, আজকে জাস্ট একটা দিছি, বললাম তো আপনাদের যারা আছেন 7টা সাবজেক্টই এখন সংক্ষেপে আবার পাবেন, বুঝছেন না, আজকে জাস্ট বলে দিলাম যে অনেকেই আছে না মেসেজ দেয় যে ভাই এটা দেন ওইটা দেন, ওই জন্য বললাম যে এইভাবে পড়েন, বুঝছেন কিনা, জাস্ট যারা আগে পড়ছে যাতে আরেকবার রিভিশন হয়ে গেল ওই জন্যই, বুঝছেন কিনা, কারণ মানসিকভাবে যাতে একটু ইয়া থাকেন ওই জন্যই আর কি, বুঝছেন জি কিনা। জি জি না, যে গ্রুপে অনেকে যেগুলো আসলে আমরা আগামী দিনে আইনজীবী হবো, আমাদের যদি যে আচরণ বিধি বা আমাদের যে বিষয়গুলা যদি আমরা নিজেরা খেয়াল না রাখি, আপনি যেটা শোনেন দিচ্ছেন এটা একটা তো কথা আমাদের ভালোর বলে জন্য। শোনেন, দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কমন সেন্স, সবার থাকে না, ওইটা বলে লাভ নাই, বুঝছেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কমন সেন্স, এটা বলে লাভ নাই, যারা আদালতে অনেক সিনিয়র আইনজীবীরও কমন সেন্স নাই, ওটা থাকবেই, অতএব দুনিয়া আপনি চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন, যে দুনিয়াতে নিয়ম হইলো রাস্তার মোড় আসলে আপনার সুবিধা মোড়ে চলে যাবেন, ঠিক আছে, কে দাঁড়ায় আছে ওইসব দেখে লাভ নাই, বুঝছেন কিনা, এই অভিজ্ঞতা আসতে সময় লাগবে, তবে এইটাই হচ্ছে জীবনের জন্য সবচেয়ে উপকারী, জীবনে যত মানে আপনার কাজ না হইলে আপনি সাইডে চলে যান, কারণ পৃথিবী চেঞ্জ করা আপনার দায়িত্ব না, বুঝছেন কিনা, কারো কমন সেন্স দেওয়া আপনার দায়িত্ব না। আর এটা আপনি আদালতে গেলে আরো দেখতে পারবেন যে 20 বছর প্র্যাকটিস করে ওইরকম আইনজীবীরও কমন সেন্স নাই, বুঝছেন, এটা হচ্ছে কথা। জি, ধন্যবাদ। তো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ, তো তামাদি আইনের উপর তাহলে আমরা যেটা করি কালকে, আমি তাহলে 10টা এমসিকিউ দেই, আপনারা অবশ্যই অ্যান্সার করবেন, ঠিক আছে, এই প্রয়োজনে ভিডিওটা আর 1-2 বার দেখবেন, কালকের মধ্যে আমি এমসিকিউ দিয়ে দিব, বুঝছেন। ইনশাআল্লাহ ভাই। আপনি ওই যে আমাদের সিআরপিসি পরীক্ষাটা কবে বলছিলেন? সিআরপিসিটা আসলে ওইটা আমি টোটালটার উপর একটা দিতে চাচ্ছি, তো একটু সময় আমি চাচ্ছি যে যেইটা আপনারা দিব ওইটা এমসিকিউর মতো দিব না, ওইখানে টোটাল 100টার মতো লিখিত প্রশ্ন থাকবে, ছোট ছোট আপনি অ্যান্সার করে ওইটাই মোবাইলে রেখে দিবেন, ওইটাই প্রতিদিন পড়বেন, ঠিক আছে, ওইটাই মোবাইলে রাখবেন, নিজের অ্যান্সার নিজে পড়বেন, বুঝছেন কিনা, একটু সময় দেন, ওইটা আমি দিয়ে দিব। জি, স্যার আমার একটু কথা ছিল স্যার। বলেন। স্যার এই আজকের ভিডিওটা স্যার আমাদের গ্রুপে একটু দিয়েন স্যার। আজকে একটা ইউটিউবে আছে ভাই, শোনেন, ইউটিউবে আছে, আজকে একটা লাইভ হচ্ছে, ইউটিউবে আছে, পাবেন, সমস্যা নেই, গ্রুপেও পাবেন, ওইখানেও পাবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।